কেন নিউ ইয়র্কে মোদি-ইউনূস বৈঠক হলো না জানালো নয়াদিল্লি। জানাবো শেখ হাসিনা স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন বলছেন চরমোনাই পীর। এদিকে আন্দোলনে থাকা দল নিয়ে হবে জনগণের সরকার বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অভিযুক্ত রাজনৈতিক দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধের প্রস্তাব। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কেন নিউ ইয়র্কে মোদি-ইউনূস বৈঠক হলো না জানালো নয়াদিল্লি। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক কি কারণে হলো না তার ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুই নেতার বৈঠক না হওয়ার প্রধান কারণ সফরসূচিতে গরমিল এবং সময়ের অভাব। প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে গত বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল যে অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হতে পারে। তবে গত 19 সেপ্টেম্বর নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়, নিউ ইয়র্কে মোদী এবং ইউনূসের মধ্যে কোনো বৈঠক হবে না। নয়াদিল্লির এই ঘোষণার পরপরই সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চাউর হয়ে যায় যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে ইউনূসের সঙ্গে বৈঠক করতে চাইছেন না মোদী। নিউ ইয়র্ক সফর শেষ করে আজ মঙ্গলবার ভোরের দিকে নয়াদিল্লির বিমানবন্দরে অবতরণ করেছে মোদীকে বহনকারী উড়োজাহাজটি। আগের দিন সোমবার তাকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্কের বিমানবন্দর ত্যাগ কিছুক্ষণ পর নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, আপনারা জানেন এবার আমাদের প্রধানমন্ত্রী খুবই সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্কে গিয়েছিলেন। তার সফরের মেয়াদ ছিল মাত্র 55 ঘন্টা এবং কয়েক মিনিট আগে তিনি নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এখনো নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাননি। যেহেতু উভয়ের ভ্রমণ শিডিউল ভিন্ন ছিল, তাই এবার তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না। ভারতের পররাষ্ট্র সচিব আরও জানান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা ছিল নরেন্দ্র মোদীর, কিন্তু সংক্ষিপ্ত শিডিউল এবং ব্যস্ততার কারণে সেই বৈঠকও বাতিল হয়েছে। আন্দোলনে থাকা দল নিয়ে হবে জনগণের সরকার বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সব দলকে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হবে। এই সরকার হবে সাধারণ মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির সরকার। রাজনৈতিক সরকারই পারবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। তিনি বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, তবে তাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। দেশে সব বিপদ কেটে যায়নি, তাই গণতন্ত্রের সপক্ষে রাজনৈতিক দল ও প্রতিটি মানুষকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। সোমবার বিকেলে কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারকে ব্যর্থ করতে দেওয়া যাবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব। এর আগে সমাবেশে ছাত্র জনতার গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হামলায় আহত, ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের সদস্যরা নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। বিকেল 3টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর 12টার আগে থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন দলটির নেতাকর্মীরা। এই সময় স্লোগানে মুখর হয়ে ওঠে কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়াম। জনগণের ভোটে ক্ষমতায় গেলে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়ে তারেক রহমান বলেন, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকারের লোকজন দেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি ফিরেছে, পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে আমার কোনো বাড়ি নেই। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরাও বিদেশে কোনো বাড়ি নেই, বাংলাদেশে আমাদের বাড়ি। কিশোরগঞ্জের সম্ভাবনাময় দিক তুলে ধরে তারেক রহমান বলেন, এখানকার হাওরে বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। দেশের মিঠা পানির মাছের চাহিদা মেটায় হাওর এলাকা। বিদেশে এই মাছ কেন আমরা রপ্তানি করতে পারবো না? গার্মেন্টস শিল্পের মাধ্যমে যেমন বিশ্ব বাংলাদেশে পরিচিত, ঠিক একইভাবে মাছ রপ্তানিতেও আমরা বাংলাদেশকে পরিচিত করতে পারবো বিশ্ব দরবারে। তিনি বলেন, এই কাজগুলো করতে পারবে জনগণ ভোটে নির্বাচিত সরকার, কারণ জনগণের সরকারের বাধ্যবাধকতা জবাবদিহি থাকবে। শেখ হাসিনা স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন। আমার কখনোই তাকে প্রধানমন্ত্রী বলতাম না। মোদী যখন শপথ গ্রহণ করে নাই, তখন তার সঙ্গে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে 10টা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেননি। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, যে দেশের মধ্যে 92% মুসলমান বসবাস করে, কিন্তু সেই দেশের মধ্যে মুসলমান আলেম ওলামার স্বাধীনভাবে কতটুকু বলতে সুযোগ পাননি। ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক নীতি আদর্শ লালন
পালন করে যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এই বাংলাদেশ 53 বছর বয়সে বহু উত্থান পতন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজেদের স্বার্থের জন্য ইসলামকে নিচে রেখে দেশকে এক পর্যায়ে ধ্বংস করার জন্য কারোর সঙ্গে আঁতাত করেনি। তিনি বলেন, 5 আগস্ট দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো তখন একটা শ্রেণীর মায়াকান্না এখন বন্ধ হয়নি। এ সময় একটি স্বার্থন্বেষী মহল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অভিযুক্ত রাজনৈতিক দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধের প্রস্তাব। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের নতুন অভিযোগের বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংস্কারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আইনটাকে আরও যুগোপযোগী ও আধুনিক করতে হবে। এই আইনের আগের বিচার ছিল অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ। কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে তাহলে সংশ্লিষ্ট দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান সংশোধনী প্রস্তাবে রাখা হয়েছে। এছাড়া অভিযুক্ত চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। সংশোধনী প্রস্তাব ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে দেশি বিদেশি পর্যবেক্ষক আদালতে কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া প্রায় সব রকম ডিজিটাল সাক্ষ্যকে এবং ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভায় এসব তথ্য উঠে এসেছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অংশীভাজন নিয়ে এই মতবিনিময় সভায় আয়োজন করা হয়। বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়া সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। সভাপতির বক্তব্য, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আমরা বিচার প্রক্রিয়ায় শুধু কাছাকাছি থাকতে চাই। জুলাই হত্যাকাণ্ড একটি বৃদ্ধ প্রজন্ম দেশের তরুণ প্রজন্মকে জন্মগতভাবে খুনের নেশায় মেতেছিল। তিনি বলেন, আমাদের বুকের ভেতর যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত ক্ষোভ থাক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিতব্য এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য করতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না, আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। তাই তিনি বলেন, অতীতে দেখেছি বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে। আমরা দেশের প্রত্যেক মানুষ ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করব। ডক্টর আসিফ আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে ইতিমধ্যে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে। এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা। আইনটির 8টি সংশোধনী প্রস্তাব উপস্থাপন করার পর তিনি বলেন, এই বিষয়ে মতামত নিতে বিশেষজ্ঞদের কাছে আমরা একটি পাঠাবো। এই মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ প্রস্তাব ও পরামর্শ উঠে এসেছে। জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক কোনো বিচারক রাখা উচিত। আমরা সবাই একমত, অভিযুক্তদের, ভুক্তভোগীদের সঠিক বিচার পেতেই হবে। আমরা জানি কি অন্যায় হয়েছে। এখন আমাদের মধ্যে একবার নিরপেক্ষ সবকিছু পাওয়া একটু অসম্ভবই বলবো। সেই অবস্থা আনতে একজন অন্তত আন্তর্জাতিক বিচারক বসাতে হবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফুজ্জামান বলেন, খসড়া সংশোধনী দেখে মনে হচ্ছে আসামিদের ইন্টারেস্ট ও রাইটস প্রোটেক্টকে বেশি ফোকাস করা হয়েছে। সেখানে আসামিদের পাশাপাশি প্রসিকিউশন যেন বিদেশ থেকে আইনজীবী আনতে পারে সেরকম বিধান থাকা উচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সবার মতামতের ভিত্তিতে এই আইনকে এমনভাবে করা হোক যাতে ভুক্তভোগী এবং আসামি উভয়েরই ন্যায় বিচার পায়। আইনের প্রস্তাবিত সংশোধনীর খসড়াটি তুলে ধরেন আইন ও বিচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশরাফুর রহমান। আইনের 3 ধারা সংক্রান্ত সংশোধনের প্রস্তাবে বলা হয়, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ইত্যাদি অপরাধের দায় নির্ধারণ করতে ট্রাইব্যুনাল রোম স্ট্যাটিউটের ধারা 9 অনুযায়ী গৃহীত আন্তর্জাতিক অপরাধ আদালত বিবেচনা করার সুযোগ পাবে। আইন 4(2) ধারায় সংশোধনী প্রস্তাব অনুযায়ী এই আইনের অধীনে অপরাধ হতে পারে। এটি জানার পরও যদি কোনো সংস্থা, সংগঠন, দল, সংঘবদ্ধ চক্র বা সত্তার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাকেও বিচারের আওতায় আনা সম্ভব হবে, যা বর্তমান আইনে নেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।